আগুন বোমাবাজিতে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হলো গ্রামীণ ব্যাংকের অফিস। চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযানে আটক 7। আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, মাঠে বিজিবি রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কাজ করছে। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না ফেব্রুয়ারি ভোট, হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জননিরাপত্তা। নৈরাজ্য ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা জামাত এনসিপির। পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার। দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে। দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। দেখছিলেন শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সনদ বাস্তবায়ন আদেশ ও নভেম্বরে গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে কাল। মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। চাঁদাবাজি বন্ধ করতে পারলে রোজায় সহনীয় থাকবে বাজার, বলছেন ব্যবসায়ীরা। রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানি করবে সরকার, জানালেন উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সাঁড়াশি অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। ডিএমপি বলছে নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ। সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি, গুলিস্তান, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই চলছে নাশকতা। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এ পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, কাকরাইল, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর সব প্রবেশপথ ও হোটেল মেসে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত থাকার কথা জানিয়ে ডিএমপি জানিয়েছে নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিয়মিত চেকপোস্ট চলমান রয়েছে। আমরা প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা চেকপোস্ট পরিচালনা করতে পারি। শুধুমাত্র ডিবির হাতেই 44 জন গ্রেফতার হয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। নগরবাসীর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ঢাকা মহানগরবাসী পুলিশ দ্রুততম সময় সাড়া দিবে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। লকডাউনকে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি কাউকে সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ ডিএমপির। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা 13 নভেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে বিকেলে চশমা হিলে নওফেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 7 জনকে আটক করা হয়, তবে নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেছেন আটককৃতরা। তারা 7 জন, তো আমরা তারপরও তাদেরকে নিয়ে যাচ্ছি। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করবো। সেই লোকজনকে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে জিজ্ঞেস করেছি যে আদৌ মানে আজকে কিংবা গতকালকে কিংবা গত 1 সপ্তাহে কোনো লোকজন এখানে ঢুকছে কিনা, কিন্তু কোনো লোকই বলো না এই ধরনের কিছু দেখছি আমরা।
দেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কারের চেয়ে জননিরাপত্তাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় একথা বলেন তারেক রহমান। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংকট তৈরি করা হয়েছে। আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে আমরা খেয়াল করে দেখছি, তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা। চলুন, রাজনীতির যে গুণগত সংস্কার, সেই সংস্কার চাইলে, গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো, জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার। নাশকতা ও সন্ত্রাস করে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানান, ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানীতে যানবাহনে চলছে অগ্নিসংযোগ ও বোমাবাজি। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইইউর প্রত্যাশার কথা। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনী আয়োজনে না থাকায় তাদের নিয়ে আলোচনার কিছু নেই মন্তব্য করে আমির খসরু বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। এ সময় সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান আমির খসরু। উৎকণ্ঠার কোনো কারণ তো নাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। গণভোট সহ 5 দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম দিয়েছে জামাত সহ 8 দল। দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে কাল রাজপথে থাকার ঘোষণা তাদের। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, নভেম্বরেই গণভোট সহ 5 দফা দাবিতে সমাবেশের পরদিনই জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী সহ 8 দল। বৈঠক শেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনের সংবাদ সম্মেলনে জোটটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া প্রশ্নবিদ্ধ হবে আগামী জাতীয় নির্বাচন। জানা, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকবে 8 দল। সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের মতো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক
সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12:30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের আইনে ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই বলে জানান 8 দলের নেতারা। জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইউনূস সরকার জনগণকে দূরে রেখে একা চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য, পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে। এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে কাল। জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে একথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মুক্তি দেয়া হবে কিনা সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। বিচার বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করে প্রসিকিউশন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও কামালের মামলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায়। বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা তাদের। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কি ঘটবে তা আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তারা। অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের ল্যান্ডের চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিল্টি প্লিড করবেন, যেটা উনি গিল্টি প্লিড করেছেন। অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন, সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন। বিচার প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম। আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। এদিন শাপলা চত্বর হত্যাযজ্ঞ এবং জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 জানুয়ারি দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। বুধবার এই 2 মামলায় হাজির করা হয় 9 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মধ্যবাড্ডার একটি বাসায় মামুন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে মধ্যবাড্ডার কমিশনার গলির একটি বাসার নিচ তলায় গুলির শব্দ পান তারা। পরে বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে। এ সময় দৌড়ে পালিয়ে যায় লিটন, রিপন, আবুল ও সোহাগ নামে 4 জন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। শুল্কায়ন কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ থাকলে রমজানে বাজার সহনীয় থাকবে। বিসিসিআই আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এদিকে রোজার আগেই সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। তবে আসছে রমজানে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরাও। বুধবার রাজধানীর মতিঝিলে FBCCI আয়োজিত এক সভায় এমন প্রত্যাশার কথা জানান তারা। আন্তর্জাতিক বাজার বাড়ে, আমাদের যে দেশের যে মিলগুলো আছে তারা ডেলিভারি সাপ্লাই চেইনগুলো ডিস্টার্ব করে দেয়। চাঁদাবাজির মহা প্রলয় চলছে, আমরা কি করব? মাল নামালে চাঁদা দিতে হয়, মাল উঠালে চাঁদা দিতে হয়। 2 টাকা যদি আপনার চিনিতে বেড়ে যায় তাহলে দেখা যায় কারণ বাজারকে আপনারা 2 লাখ টাকা জরিমানা করে দিলেন। এ সময় শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনশিওর করতে পারলে কোনো সমস্যা হবে না। 2 বছর যাবত 1 কন্টেনার খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। এ সময় FBCCI প্রশাসক ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও NBR এর সঙ্গে আলোচনার আশ্বাস দেন। আমরাও মনে করি যে জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চয়ই আমাদের এই আপনার যে কনসার্ন, এটা এখানকার সবারই কনসার্ন, এটা আমরা কনভে করব। এদিকে দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সরবরাহ স্বাভাবিক রাখতে রোজার আগে পর্যাপ্ত ভোজ্য তেল, চিনি আমদানি করা হবে। রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আমদানিতে যেন এলসি জটিলতা তৈরি না হয় সেদিকে ব্যাংকগুলোকে বিশেষ নজর দেওয়ার তাগিদ বাজার সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। বোমা বিস্ফোরণের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার পেছনে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে শাহবাজ শরীফ প্রশাসন। অপরদিকে নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের দায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর চাপিয়েছে ভারতের বিভিন্ন মহল। বিশ্লেষকরা বলছেন, নতুন এই উত্তেজনা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে। দুই প্রতিবেশী দেশ যাদের বৈরিভাব সম্প্রতি যুদ্ধ পর্যন্ত গড়াতে দেখা গেছে। পরপর দুই দেশের রাজধানীতেই ঘটেছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, আর তাতেই রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। সম্প্রতি ভারতের নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলার পর থেকেই আবারও পাল্টাপাল্টি দোষারোপে মেতেছে দুই দেশ। সোমবার ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকেই সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্তে নামে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। দেশব্যাপী নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী দলের কার্যক্রম জোরদার করা হয়। ওই হামলায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলেও দাবি করা হয়। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের আম আদমি পার্টির এক নেতা দাবি করেন, এমন ভয়াবহ হামলার পেছনে শুধুমাত্র ইসলামাবাদেরই হাত থাকতে পারে। এমনকি এর জন্য যুদ্ধবিরতিকেও দায়ী করেন তিনি। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের দাবি, আটককৃতদের একজন জানিয়েছেন, আগামী বছর 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে সহিংসতার পরিকল্পনা ছিল তাদের। এদিকে মঙ্গলবার ইসলামাবাদে আদালত চত্বরের সামনে হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমনকি একই দিনে হওয়া ক্যাডেট কলেজের হামলাতেও নয়াদিল্লিকে দায়ী করেন তিনি। তবে এই অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। পাকিস্তানের এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের দুর্বল নেতৃত্ব থেকে মনোযোগ সরানোর জন্য কৌশল হাতে নিয়েছে তাদের প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, প্রমাণ ছাড়াই দুই দেশ একে অপরকে দোষারোপের খেলায় মেতে উঠেছে। তবে এ ধরনের হামলা চলতে থাকলে এর পেছনে যাদেরই হাত থাকুক না কেন, ভারত পাকিস্তান সম্পর্কে তা নেতিবাচকভাবে প্রভাব ফেলবে বলে মত তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আগুন, বোমাবাজিতে আতঙ্ক, আওয়ামী লীগের লকডাউন ঘিরে মোড়ে মোড়ে তল্লাশি, রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, 12 প্লাটুন বিজিবি মোতায়েন। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন, হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ জননিরাপত্তা, ভোট বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিত সংকট তৈরির অভিযোগ। এবং সনদ বাস্তবায়ন আদেশ ও নভেম্বরে গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা।
এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তামিম। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।